আমি প্রথম ক্যামেরা ধরি 1967 সালে। 71 সালে ৩রা মার্চ ওদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা মিটিং ছিল পল্টন ময়দানে। ছবি তুললাম বঙ্গবন্ধুর এবং তখন দেখলাম যে যারা নিউজ ফটোগ্রাফার ওরা কিভাবে ছবি তোলে। ফটোগ্রাফির কোনো ট্রেনিংও আমার একদম নাই। এই অবস্থায় ধার করা ক্যামেরা দিয়ে শুরু করলাম পোর্ট্রেট ফটোগ্রাফি 72 সালে। বহুজন তখন ছিলেন যারা 47-এর দেশভাগের সময় লড়াই করেছেন ইংরেজদের বিরুদ্ধে। এই গবেষণা প্রীতিটা আপনার কোত্থেকে এলো? আমি আসলে গবেষক না, প্রাবন্ধিকও না। আমার সেই মানের পড়াশোনা নাই গবেষকের বা প্রাবন্ধিক লেখকের। আপনার উপন্যাস তো দুটোই প্রকাশিত হয়েছে, 3টা, একটা বই ছাপা হয়েছে। লেখা, বিশেষ করে উপন্যাস, গল্প, কবিতাও, এই 3টা জিনিস দৃশ্যশিল্প। স্টিল ফটোগ্রাফের মধ্যে কিন্তু কৌতূহলী পাঠক যখন বা দর্শক ওই ছবির সামনে দাঁড়াবে, সে কিন্তু অনেক শব্দ ওর মধ্যে দেখবে। কিন্তু সুলতান এমন একটা মোহনীয় ক্যারেক্টার যে তাকে আকর্ষণ করে না এমনকি মৃত্যুর পরও আমাদের অনেক নবীন প্রজন্ম, নতুন প্রজন্ম এস এম সুলতান হতে চায়। আপনার একটা খুব ইন্টারেস্টিং বই আছে, তফাৎ ও সাক্ষাৎ। অর্থাৎ দেখা হয়েছিল কিন্তু দূরত্ব ছিল। যখন শামসুর রহমান তার টেবিলে বসে খাচ্ছিলেন, আল মাহমুদ তখন তার ঘরের মধ্যেই নামাজ পড়া শুরু করলেন। সেই ছবি আমি তুলেছি। সেই দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টক অনুষ্ঠানে। শুরুতে একটা কথা বলতে চাই, আমরা গল্প বলি, সেই গল্প আমরা কেউ কলমে বলি, কেউ ক্যামেরায় বলি, কেউ সিনেমার ভাষায়, কেউ আলোকচিত্রের ভাষায়, কেউ তুলির ভাষায়, নানান ভাষায় আমরা গল্প বলি। আবার কেউ কেউ একাধিক ভাষাতে গল্প বলেন। আবার শুধু গল্পই বলেন না, যারা গল্প বলেন তাদেরকেও কেউ কেউ ধারণ করেন। এই ভূমিকাটার প্রয়োজন ছিল আজকের অতিথির কারণে। কারণ আজকে এমন একজন বর্ণাঢ্য মানুষকে আমরা ডেকে এনেছি আপনাদের সামনে, যার কাছ থেকে আমরা এই সব বিষয়ে বিশদ জানতে পারবো। কি করে ক্যামেরা দিয়ে গল্প বলা হয়, তুলি দিয়ে গল্প বলা হয়, কলম দিয়ে গল্প বলা হয়। পরিচয় করিয়ে দেওয়ার কিছু নয়, তিনি আপনাদের সবাদের পরিচিত, বরং তাকে আমন্ত্রণ জানাই। নাসির আলী মামুন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টক অনুষ্ঠানে। আপনাকেও শুভকামনা জানাই এবং আপনাদের দর্শকদের। শুরুতেই আপনার অনেকগুলো পরিচয়। আপনি একাধারে গবেষক, সম্পাদক, লেখক এবং সবচেয়ে বেশি পরিচয়, মানে যেটা আপনাকে আমাদের কাছে এক ধরনের জীবন্ত কিংবদন্তিতে রূপান্তরিত করেছে, আলোকচিত্র শিল্পী। মানুষের মুখ, বিশেষ করে প্রতিকৃতি, আপনাদের ভাষায় সেলফ পোর্ট্রেট। সেলফ পোর্ট্রেটটা নিজের হয়ে গেল, ধন্যবাদ। এই যে প্রতিকৃতি, মানুষের মুখ ধারণ করা, এবং এই যে আলোকচিত্র, আমার জানা মতে আপনি বোধহয় 50 বছর ধরে ছবি তুলছেন। 54 বছর ধরে। 1972 সালে পোর্ট্রেট ফটোগ্রাফি শুরু করি, কিন্তু 71 সালে আমি প্রথম নামলাম। কিন্তু আপনার কাছেই শুনি। 1971 সালে আমি প্রথম ক্যামেরা ধরি 1967 সালে। তখন আমি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের ছাত্র। আমার বাসার কাছে স্টুডিও নেহার, ওদের বক্স ক্যামেরা ছিল 120। তাদের সাথে সুসম্পর্ক ছিল। ওদের ক্যামেরা নিয়ে আমি আমার বড় ভাই ছবি তুলতে গেলাম ধানমন্ডি 8 নম্বর ব্রিজের পাশে। তখন একটু ওদের কাছ থেকে ক্যামেরা নিয়ে স্টুডিওর ফটোগ্রাফার কাছ থেকে ক্লিক করলাম। তখন আমি দেখলাম যে এই জিনিসটা তো আমি পারবো। তখন আমি ক্লাস 7-এ পড়ি 67 সালে। তারপরে ফাইনালি 71 সালে ওই মুক্তিযুদ্ধের ঠিক কিছুদিন আগে 3রা মার্চ ওদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা মিটিং ছিল পল্টন ময়দানে। সেই জনসভায় গেলাম ইত্তেফাকে একটা বিজ্ঞাপন দেখে। সেইখানে সেই স্টুডিও নেহারের ক্যামেরা নিয়ে গেলাম ধার করে আর কি। ওদের 2টা ক্যামেরা ছিল, একটা মাঝে মাঝে পেতাম 1 মাস 1.5 মাস পর পর। ছবি তুললাম বঙ্গবন্ধুর এবং তখন দেখলাম যে যারা নিউজ ফটোগ্রাফার ওরা কিভাবে ছবি তোলে। আমি কোন দিকে গেলে বঙ্গবন্ধুকে, আসল বঙ্গবন্ধুকে পাবো। সবাই দেখলাম যে ঠিক সামনাসামনি যায়, যেখানে মাইক্রোফোন, পিছন দিকে ব্যানার। আমি দেখলাম না, আমি সামনে যাব না, আমি তো নিউজ ফটোগ্রাফার না। আমি পাশে গেলাম, ওই পাশে গেলাম। তা আমি যে ছবিটা তুললাম, ব্যাকগ্রাউন্ডে স্টেডিয়াম, পল্টন ময়দানে ছিল সেই জনসভা, এবং সমস্ত জাতীয় নেতারা উপস্থিত ছিলেন, এমনকি ছাত্র নেতারা, কয়েকদিন পরে যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। এই গেল। সেদিন জানতামও না যে আর 4 দিন পরে 7ই মার্চ কি হতে যাচ্ছে।
সেইটাও বিজ্ঞাপন দেখলাম একদিন আগে, এক কলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা বিজ্ঞাপন, সরোবর্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা করিবেন প্রধান অতিথি। তো ওইখানেও ভাড়া করা ক্যামেরা নিয়ে গেলাম। একটা ছবি তোলার পরে আমাকে স্টেজ থেকে নামিয়ে দিল, যেহেতু আমি কোনো সংবাদপত্রের কার্ড আমার কাছে নেই। তো এইরকম অভিজ্ঞতা, তখন কিন্তু ঠিক পোর্ট্রেট করতে আমি যাই নাই ইভেন্ট, কিন্তু পোর্ট্রেট আমি করতে চাই। আমার মনের ভিতরে যারা বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন, সৃষ্টিশীল মানুষ, নক্ষত্র মানব, তাদের প্রতি আমার এক ধরনের অবসেশন নানা কারণে ছোটবেলা থেকে। তারপরে ৭২-এর মুক্তিযুদ্ধের পরে আমি তখন দেখলাম যে এই যে স্বাধীন বাংলাদেশ স্বাধীন হলো মুক্তিযুদ্ধ করে, এমন একটা ফ্রন্টিয়ার আমার ওপেন করতে হবে, এমন একটা রাস্তা আমাকে বিনির্মাণ করতে হবে যে রাস্তা আগে কেউ কর্ষণ করে নাই। তা আমি যেহেতু ফটোগ্রাফি করতে চাই, ক্যামেরা নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করি, অথচ নিজের কোনো ক্যামেরা নাই, ফটোগ্রাফির কোনো ট্রেনিংও আমার একদম নাই। এই অবস্থায় ধার করা ক্যামেরা দিয়ে শুরু করলাম পোর্ট্রেট ফটোগ্রাফি ৭২ সালে। তখন অনেক বড় বড় মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক, অনেক সচেতন মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা দেশে ফিরে আসছে, অনেকে আসেননি, অনেককে খুঁজছে তার পরিবার এবং পরিচিত জনরা, কারণ তারা প্রয়াত, যুদ্ধে মারা গেছেন, পাক বাহিনীরা হত্যা করেছে, এমনকি বুদ্ধিজীবী হত্যা যাদের করেছে। আমি তখনও জানতাম না যে এতজন শিক্ষক এবং বুদ্ধিজীবীকে তারা হত্যা করেছে রায়ের বাজারে। তো এইসব ঘটনায় এমন একটা পরিস্থিতির মধ্যে আমি শুরু করলাম যে যেই পরিস্থিতিটা আমি বলি যে ইউফোরিয়া, সমস্ত মানুষ ছুটছে। তার আগে এমন একটা সমাজ ছিল, এমন একটা পরিস্থিতি ছিল বাংলাদেশে, বিশেষ করে ঢাকায়, পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায়, তখন মোটামুটি একটা কর্মচাঞ্চল্য থাকলো, যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এমনকি রাজনীতিও করে। এত তুফানের বেগে তারা কিন্তু ছুটছিল না। ৭১-এ মুক্তিযুদ্ধের পরেই কেমন যেন একটা এই যে বিপ্লবোত্তর ঘটনার মধ্যে দিয়ে সমস্ত জায়গায় সব জেগে উঠছে, যে আগুন নেভাচ্ছে, যারা প্রয়াত বা শহীদ হয়েছেন তাদের জন্য মূর্ছনা এবং শোক প্রকাশ করছে। সেটাও কিন্তু বসে নেই কেউ, সব নড়াচড়া, অস্থির একটা পরিস্থিতি। ওই ইউফোরিয়া পরিস্থিতির মধ্যে আমি ক্যামেরা হাতে নিলাম। আমি দেখলাম যে এই আমার সময়, এইটা আমি বাদ দেব না। তখন ঠিক করলাম যে যাদের বয়স ৮০ বছরের উপরে তাদেরই ছবি তোলা শুরু করলাম। ৮০, ৮৫, ৯০, ৯৫ বহুজন তখন ছিলেন যারা ৪৭-এর দেশভাগের সময় লড়াই করেছেন ইংরেজদের বিরুদ্ধে, এমনকি যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন, জেল খেটেছেন। এইসব মানুষকে বেছে বেছে শনাক্ত করলাম। এইভাবে আমার যাত্রা শুরু হলো। তো আপনার এই যে যাত্রার শুরুতেই একজন আলোকচিত্রীর পাশাপাশি লক্ষ্য করছি যে একজন গবেষকেরও জন্ম হচ্ছে। তো এই গবেষণা প্রীতিটা আপনার কোত্থেকে এলো? আমি আসলে গবেষক না, প্রাবন্ধিকও না। আচ্ছা, আপনি বলছেন, আমি চেষ্টা করেছি, আমার এই ধরনের ২-১টা বইও আছে, কিন্তু গবেষকের যে জ্ঞান এবং গভীর খননের যে তার যে অভিজ্ঞতা, অভিনিবেশ, সেটা কিন্তু আমার মধ্যে নাই। আর আমার মনে হয় যে আমার সেই বয়সও নাই। তার অর্থ এই না যে ৭৫-৮০ বছর বয়সে কেউ গবেষণা করে না, করে, কিন্তু এটার একটা ধারাবাহিকতা থাকে তার পড়াশোনার। আমার সেই মানের পড়াশোনা নাই গবেষকের বা প্রাবন্ধিক লেখকের। আমি সেই জন্য কথা শিল্পের ভিতরে ঢুকেছি, যে সেটাতে আমি অনেক গল্প জানলেও আমি নিজে হয়তো বানাতে পারি না। আমি আপনাকে একটু এখানে সবিনয়ে থামিয়ে দিচ্ছি, থামিয়ে দিয়ে বলছি যে আমি কেন বলছি আপনাকে গবেষক। সেটা আপনার ধরুন সুলতান, আহমেদ ছফা বিষয়ক কার্যক্রমগুলো আমাদের তো চোখের সামনে আছে, জসিমউদ্দিন, দালিলিক প্রমাণ আছে বলা যায়। তারপর আপনি বলছেন একটু কথা সাহিত্যের কথা। আপনার সর্বশেষ কথা সাহিত্যের যে কাজ আমরা এবছরই পেয়েছি খুব সম্ভবত, আর হেমবেহাগের মহারাজা, সেইটাও একটা উপন্যাস সংজ্ঞায়নের দিক থেকে, কিন্তু আপনি প্রচুর ১৫০ পাতার উপন্যাস, আমার মনে হয় যে কয়েক হাজার পৃষ্ঠা আপনি পড়েছেন। আমি যতটুকু আপনার বইটা পড়েছি, যে আপনি উপন্যাসটা শুরু করেছেন এই অঞ্চলের একজন কি বলবো কিংবদন্তি ওস্তাদের কথা দিয়ে আপনার উপন্যাসের প্রেক্ষাপট, কিন্তু শুরু করছেন ফিদেল ক্যাস্ট্রো দিয়ে, চে গুয়েভারা দিয়ে, ভীষণ নাটকীয় ভঙ্গিতে। কাজেই আচ্ছা, এই উপন্যাসটার কেন আপনার মাথায় আসলো? আচ্ছা, আসলে এই কারণে যে আপনি যেটা বললেন যে ১০০০ পৃষ্ঠা পড়েছে কিনা, আমি আসলে
ওস্তাদ বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের 1000 পৃষ্ঠা আমি আসলে পড়ি নাই। আচ্ছা, মানে আমিও বোধহয় 700-800 পৃষ্ঠার বই পড়েছি, সেগুলো স্মৃতি কথা তার ছাত্রদের। ওনার ছোট্ট একটা বই, ওনার ইন্টারভিউর একটা বই, খুবই ছোট, কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল বহু আগে, সেগুলি আমি পড়েছি। সেগুলি পড়ে আমি দেখেছি যে সেগুলির মধ্যে তার পূর্ণাঙ্গ জীবনীটা নাই, নিজে কোনো আত্মজীবনী লেখেন নাই, ইন্টারভিউ দিয়েছেন খণ্ড খণ্ড, সেগুলির মধ্যে সম্পূর্ণ আলাউদ্দিন খাঁ সাহেবকে পাওয়া যায় না। এই যে 110 বছরের একটা জীবন, যে জীবনের মধ্যে সঙ্গীতই তার 108 বছর, 102 বছর, তো ভাবা যায় যে তার কত গল্প তার জীবনে। সেগুলি কিভাবে আমি বই করতে উদ্বুদ্ধ হয়েছিলাম, কারণ 70-এর দশকের শেষের দিকে, 80-র দশক, 90-এর দশকে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে উস্তাদ বাহাদুর হোসেন খান মাইহারে আলাউদ্দিন খাঁ সাহেবের সরাসরি শিষ্য, তার আপন ভাতিজা, তার কাছ থেকে অনেক গল্প শুনতাম। এবং মোবারক হোসেন খান, যিনি বাংলাদেশে থাকতেন, আলাউদ্দিন খাঁ সাহেবের ছোট ভাই, আয়াত আলী খান সাহেবের সন্তান, তাদের কাছে অনেক গল্প শুনতাম। তো এই গল্পগুলি আমাকে উদ্বুদ্ধ করেছিল। এবং বাহাদুর হোসেন খান কিন্তু প্রথম আমাকে বলেছিল যে আর্নেস্তো ডে লা সেন্ডা নামে, পরে 67 সালে যখন মারা গেলেন তখন তারা চিনলেন যে উনি বিপ্লবী চে গুয়েভারা। কলকাতা পত্রিকার ছবি ছাপা হয়েছিল। বলে যে তার সাথে কিন্তু আমাদের দেখা হয়েছিল, আমাদের বাসায় আইছিল, ব্রাহ্মণবাড়িয়া ভাষায় বলে, আমার কাকাকে গান শোনাইছিল এবং মাটিতে বসেছিল সে। আমি তখন জিজ্ঞেস করলাম যে কিরকম পোশাক, বলে যে জলপাই রঙের পোশাক, ওই ক্যাপ, আর্মিদের সেই মোটা বেল্ট, মাউতার অর্গান, স্কেচ খাতা, ডায়েরি এবং একটা ক্যামেরা ছিল। আমি বললাম আপনাদের ছবি? বলে যে চাচা যখন বাজাচ্ছিল সরোদ, কাকা আর কি, আলাউদ্দিন খাঁ সাহেব, তখন উনি ছবিও তুলেছিলেন। তো সেগুলি আমরা দেখি নাই, কিন্তু এই গল্পগুলি আমাকে অনুপ্রাণিত করেছিল। কিন্তু তখন আমি আসলেও ভাবি নাই যে আমি কোনোদিন উপন্যাসের মতো এরকম একটা হাই প্রোফাইল সাহিত্যকর্ম, মানে বিষয়টাকে বলছি আর কি, আমি কোনোদিন করতে পারবো। কিন্তু ইতিপূর্বে তো করেছেন। আমি এর আগে একটা এস এম সুলতান করতে পেরেছি, এই কারণে তার সঙ্গে আমার গভীর একটা আত্মিক সম্পর্ক ছিল, শিল্পী এস এম সুলতান। এবং আমি তখন ঠিক করেছিলাম তার জন্ম শতবর্ষ, যেটা গত বছর গেল 2024 সালে, তখনই আমি একটা বই করব। তো এইটা প্রথম ইত্তেফাক ঈদ সংখ্যা ছাপা হলো 2023 সালে, আংশিক। অর্থাৎ আমি এস এম সুলতানের জীবনটাকে 3টা ভাগ করেছিলাম। একটা নড়াইলের মাসিম দিয়ে গ্রাম থেকে কলকাতায় গিয়ে আর্ট স্কুলে ভর্তি হলেন উনি। ভর্তি হওয়ার পরে সারা ভারতবর্ষ উনি ঘুরলেন। চারুকলা স্কুল থেকে উনি পালিয়ে গেলেন 3 বছর কোর্স করার পরে। তারপরে আরেকটা জীবন 47 থেকে পাকিস্তানের একটা পর্ব, লাহোর, করাচি এবং নিউ ইয়র্ক এবং ইউরোপের দেশ, বিশেষ করে লন্ডন। এই যে তার জীবনের 3টা পর্ব, বড় পর্ব, এই আমার উপন্যাস লেখা, আমি একটু আগে বললাম যে আমি গবেষকও না, প্রাবন্ধিকও না, এবং ওই গভীর খনন করার যোগ্যতা আসলে আমার নাই, জ্ঞানের যোগ্যতা নাই। সেই জন্য আমি ফিকশন আকারে, কথা শিল্পের মাধ্যমে অনেক গল্প আমার শোনা ছিল এস এম সুলতানের, নিজেই বলেছেন উনি, সেগুলি মূলত আমার বইয়ের মধ্যে। কিন্তু এগুলি কোনো বইয়ের মধ্যে নাই, উনি কোনো ইন্টারভিউতে বলেন নাই। তার জীবনী যারা লিখেছেন তারাও কিন্তু বলতে পারেন নাই, কারণ আমি তার কাছ থেকে শোনা। এবং একটা মানুষ, এই সমস্ত উপমহাদেশের যারা বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত মানুষ ছিলেন, তাদের প্রত্যেকের সাথে তার যোগাযোগ হয়েছে। এটা যেমন একটা মালার মতো, এখান থেকে শুরু, এইখানে গিয়ে শেষ, তারপরে গলায় পড়া। এই সুলতানের জীবনটা এরকম দেখি, জসিমউদ্দিনের জীবন এমন দেখি, এমনকি উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, তার জীবনটা এরকম দেখি। সুলতানের সাথে কিন্তু উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের যোগাযোগ হয়েছিল, উনি মাইহারে গিয়েছিলেন। আপনারা জানেন বা অনেকে দেখেছেন তার ছবি আমার তোলা। উনি সিতার এবং সরোদ নিয়ে, এস এম সুলতান তবলা নিয়ে, এগুলি সব কিন্তু মাইহারে আলাউদ্দিন খাঁ সাহেবের কাছ থেকে পাওয়া। সেখান থেকেও তিনি পালালেন। তিনি শুধু বেতের বাড়ি খান নাই, খেতে যাচ্ছিলেন, কারণ আলাউদ্দিন খাঁ সাহেব ছিলেন অত্যন্ত কড়া মানুষ, কিন্তু কাউকে ছাড় দিতেন না। রবি শঙ্করকেও উনি পিটিয়েছেন 2-1 বার, কিন্তু অনেক কম মার খেয়েছেন। তার নিজের ছেলে আলী আকবর খান সাহেব বহু মার খেয়েছেন। তো সুলতান ওই মাইহার থেকে পালিয়ে আসলেন, কিন্তু সরোদ এবং সিতারটা উনি বাজাতে পারতেন, তবলা, বাঁশি বাজাতে পারতেন। এই যে এই গল্পগুলো, এগুলো আমি জানি, এগুলো আমি এই কথা শিল্পের মানে কাহিনীকারের মতো এই বইগুলিতে রাখার চেষ্টা করেছি। যদিও সুলতান নিয়ে বই করতে পারিনি, লেখা ছাপা হয়ে গেছে। সুলতান বললেই আমার চোখে যে ছবিটা সবচেয়ে বেশি ভাসে, ওই বাঁশি হাতে সুলতান বসে আছেন, সেই ছবিটা তো আপনারই তোলা।
এবং সুলতানকে নিয়ে আপনি প্রচুর ফটোগ্রাফি করেছেন এবং খুব কি বলবো নান্দনিক, মানে আমি একবার একজনকে বলছিলামও যে আমাদের বাংলার ইউসুফ কারাসে হলেন, ইউসুফ কারাস, হ্যাঁ, নাসির আলী মামুন। তো আমার কাছে মনে হয়েছে যে বিশ্ব পরিপ্রেক্ষিতে তিনি যেমন উইনস্টন চার্চিল থেকে শুরু করে ম্যারিলিন মনরো সবাইকে ধারণ করে রেখেছেন এবং সব আইকনিক ফটোগ্রাফি, আপনিও তাই করেছেন। এবং সুলতানের সঙ্গে আপনার একটা ব্যক্তিগত হৃদ্যতা এবং খুব ঘনিষ্ঠ একটা জায়গাও ছিল। আমার খুব কৌতূহল হয়, আপনার উপন্যাস তো দুটোই প্রকাশিত হয়েছে, 3টা, একটা বই ছাপা হয়েছে। আচ্ছা, তো এমনি তো সুলতানকে নিয়ে আপনি উপন্যাস লিখেছেন, জি। এবার লিখলেন আলাউদ্দিন খাঁকে নিয়ে। না, আলাউদ্দিন খাঁকে নিয়ে লিখলাম গত বছর। এইবার ঈদ সংখ্যায় লিখলাম কবি জসিমউদ্দিনকে নিয়ে। আপনি তো আলোকচিত্রের মানুষ, একজন হচ্ছেন তুলি কলমের মানুষ, রং তুলির মানুষ সুলতান, একজন হচ্ছেন শরদের মানুষ, আরেকজন হচ্ছেন আমাদের পল্লী কবি। তো আপনি মানে এই যে একই সঙ্গে আলোকচিত্রের মানুষ হয়েও একদিকে সুরের জগতে চলে যাচ্ছেন, রং তুলির জগতে চলে যাচ্ছেন, কবিতার গ্রামীণ মেঠো পথের জগতে চলে যাচ্ছেন, এই যাতায়াতের মানে কারণ কি? মূল কারণ হলো যে একজন সৃষ্টিশীল মানুষের জীবন এমনি কিন্তু বিচিত্র, আর একজন সৃষ্টিশীল মানুষের চরিত্র কিন্তু ভয়ানক বিচিত্র। নানা ফোল্ডার সে ওপেন করতে চায়, নানা দিকে সে পরিভ্রমণ করতে চায়, যদি সরাসরিও না পারে কল্পনার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে। যেমন আমি কেন লিখতে আসলাম, আমি কি ফটোগ্রাফি ত্যাগ করতে পারিনি? আমি পেরেছি। ফটোগ্রাফি হলো দৃশ্যশিল্প। আমি নিজে বলি, এটা সত্য কিনা আমি জানি না, যে লেখা, বিশেষ করে উপন্যাস, গল্প, কবিতাও, এই 3টা জিনিস দৃশ্যশিল্প। এর মধ্যে অনেক চিত্র, অনেক ছবি আছে, কিন্তু এর মধ্যে যিনি গভীর পাঠক তিনি কিন্তু দেখতে পায় অনেক ছবি। সেই রকম একটা ছবি, ফটোগ্রাফ, স্থির ছবি, স্টিল ফটোগ্রাফের মধ্যে কিন্তু কৌতূহলী পাঠক যখন বা দর্শক ওই ছবির সামনে দাঁড়াবে, সে কিন্তু অনেক শব্দ ওর মধ্যে দেখবে, কিন্তু অনেক খেলার মধ্যে দেখবে, অনেক গল্পের মধ্যে দেখবে। সেই ছবি শুধু দেখার না, সেটাও পাঠ করার। কিন্তু তা না হলে একটা দর্শক বারে বারে একটা প্রদর্শনীতে আসে, এরকম দর্শক বারে বারে ছবি দেখে, 1-2টা ছবি। আপনি দেখবেন যে একটা ফিল্ম সম্ভবত 67 সালের দ্য নাইটস অফ দ্য জেনারেলস, আপনার প্যারিস শহর জার্মানরা দখল করে নিয়েছে, তখন মিউজিয়ামে জেনারেল তানজ, তিনি হলো পিটার ওটুল এই ভূমিকা অভিনয় করলেন, সত্যিকারের ঘটনা। কিন্তু তিনি ভিনসেন্ট ভ্যান গগের একটা সেলফ পোর্ট্রেট, সেই পোর্ট্রেটটা মানে লুট করবেন আর কি, লুট তিনি করছেন প্রতি রাত্রে তার সৈনিকদের নিয়ে, এবং সব সেগুলো বার্লিনে পাঠিয়ে দিচ্ছেন। ওই একটা ছবির সামনে গিয়ে সে থমকে দাঁড়ালেন এবং অনেকক্ষণ যাবৎ দেখতে দেখতে তিনি ঘেমে গেলেন এবং কাঁপতে কাঁপতে তিনি পড়ে যাচ্ছিলেন। তখন তার এডিসি ধরতে যাচ্ছিল, তখন তিনি বললেন, হাউ ডিয়ার ইউ টাচ মি। ওই যে একটা বিদ্যুতায়িত হলো সমস্ত দর্শকের মধ্যে। এত বছর পরে যেমন আমার ওই ডায়লগটা মনে, এবং তার যে অভিনয়টা, মনে হয় যে সত্যিকারের জেনারেল তানজ সেই ছবি তাকে ম্যাসমেরাইজ করে অধিকার করে ফেলেছে। সেই জন্যই বলতে চাই যে একটা ছবি শুধু দেখার না, পাঠ করার। এবং এই যে আমরা পাঠ করি গল্প, নাটক, উপন্যাস, সেগুলির মধ্যেও কিন্তু অনেক ছবি কিন্তু ভেসে বেড়ায়, দেখা যায়, সেগুলো অনুভব করা যায়। একটু গুন্টার গ্রাসের কথা বলুন। গুন্টার গ্রাসের সঙ্গে তো আপনি যখন ঢাকায় এসেছেন, তাকে নিয়ে বই করেছেন। জি জি জি। আমি কবি বেলাল চৌধুরীকে স্মরণ করি, তার সঙ্গে আমি ছিলাম, বা ওনার সঙ্গে আমরা 7 দিনই গুন্টার গ্রাসকে অনুসরণ করেছি। এবং তার প্রত্যেকটি পদক্ষেপ, আমি যেহেতু ফটোগ্রাফার, আমার তো এই যে 2টা চোখ আর আমার ক্যামেরারও চোখ, অর্থাৎ 2টা চোখ দিয়ে তাকে আমি দেখেছি, খালি চোখেও দেখেছি। দেখলাম যে গুন্টার গ্রাস অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল, একরোখা এবং বদমেজাজি, সন্দেহপ্রবণ। এবং কলকাতায় উনি ছিলেন, পত্রপত্রিকা পড়েছি। ঢাকায় এসে উনি যা বললেন বিহারি ক্যাম্প নিয়ে, যে তোমরা ওদেরকে পাসপোর্ট দাও না, ওরা কোনো দেশের নাগরিক না,
তোমরা কি এগুলি প্রোটেস্ট করো না যে এইসব এই যে নন বেঙ্গলি বিহারিদের তোমরা যে আটক করে একটা জায়গায় রেখেছো ক্যাম্পের ভিতরে? একটা অনুষ্ঠানে বলেছিলেন তখন মনীষী আহমদ সাফা, কোনো মানুষ কিন্তু একটা অডিয়েন্স থেকে কোনো প্রোটেস্ট না, সব চুপ। এবং ঢাকার সমস্ত এলিট শ্রেণীর লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিকরা সেদিন উপস্থিত ছিলেন গ্রাসের সেই অনুষ্ঠানে ঢাকায়। আহমদ সাফা নোংরা কাপড় চোপড়, উনি মাঝখান থেকে দাঁড়ালেন, বললেন যে ইয়েস উই প্রোটেস্টেড বাট হোল বাংলাদেশ ইজ এ জেনেভা ক্যাম্প। গ্রাস চুপ। তারপরে গ্রাস বিহারিদের সম্পর্কে, ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে একটা কথাও তারপরে বলেন নাই। তারপরে 5 দিন উনি ছিলেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে গ্রাস প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং যেখানে তার মন ধরছে সেখানে তার স্ত্রীকে বলছেন উঠে গ্রাসকে ছবি তুলে রাখতে। আর উনি কোনো কোনো জায়গায় স্কেচ করেন। উনি পানামে গেলেন, আমরা গেলাম, সেখানে ছবি তুললেন, স্কেচ করলেন। আমি তো নীরবে নিভৃতে তার কাজ করে যাচ্ছি। একবার বলছেন এদিক দাঁড়ান, ওদিক চলেন। 5ম দিনে আমার অটোগ্রাফ খাতাটা তাকে দিলাম। উনি সেটার মধ্যে যেটা লিখলেন, যার বাংলা অর্থ এই হয় যে মামুন হলো অনেকটা ইনভিজিবল ম্যানের মতো আমার চতুর্দিকে ঘুরে বেরিয়েছে কয়েকদিন। সে আমাকে বলে নাই ডানে তাকাও, বায়ে তাকাও, এদিক দেখো। সেই জন্য ওকে আমার খুব ভালো লেগেছে। গ্রাসের নিজের ভাষায় আমার খাতায় লেখা। আর একটা ঘটনা বলি যে SM সুলতানকে সে পুনরাবিষ্কার করেছিল এবং সে বিস্মিত হয়েছিল যে এই মানের একজন শিল্পী এই দেশে আছেন। তখন সুলতানের একটা প্রদর্শনী চলছিল ঢাকার গেট ইনস্টিটিউটে, ধানমন্ডি 2 নম্বরে। সেই প্রদর্শনী শেষ হয়ে গিয়েছিল, কিন্তু অনেক ছবি ছিল অবিকৃত, বিক্রি হয় নাই। সেগুলি বিক্রি হয়েছিল কিন্তু গ্রাহকরা নেয়নি, তখনও কালেক্টররা নেয়নি। সেই সব ছবি পিটার জেভিটস ডিরেক্টর ছিলেন, তিনি তাকে দেখিয়েছিলেন। সেই ছবি দেখে গ্রাস একেবারে হতবিহ্বল যে বাঙালি মুসলমান পেইন্টার এই ধরনের ছবি আঁকতে পারে, যে একটা ক্যানভাসের মধ্যে অনেক মুখ, পুরো একটা গ্রাম এবং বার্ডস আই ভিউ, উপর থেকে দেখছে দেব দেবতা বা উড়ে যাচ্ছে শিল্পী, নিচে তার পুকুর, তার গ্রাম, এবং মহিলা এবং পুরুষ তারা একসাথে কাজ করছে, সেটাও অবাক। নারী পুরুষরা কাজ করছে। সুলতানের ছবি ছিল আমাদের আবাহমান বাংলার কৃষি সভ্যতা, যে কৃষি সভ্যতার ছবি তিনি সারা জীবন এঁকেছেন, বিশেষ করে শেষের দিকে। এগুলো সারা বিশ্ববাসীকে কিন্তু আকৃষ্ট করেছিল। সুলতান এমন একটা মোহনীয় ক্যারেক্টার, মেসমেরাইজ ক্যারেক্টার এবং বোহেমিয়ান ক্যারেক্টার, যে তাকে আকর্ষণ করে না এমনকি মৃত্যুর পরও আমাদের অনেক নবীন প্রজন্ম, নতুন প্রজন্ম SM সুলতান হতে চায়। SM সুলতানের কথা বললেন, আরেকটু বলি জি আপনাকে। এই গ্রাস এত ইমপ্রেসড হয়েছিলেন, এত বদরাগী উনি, এবং সবসময় উনি সমালোচনা করছেন। এখানে এসে বললেন যে তোমরা চাঁদ দেখতে পাও, কলকাতার ওরা পায় না। তারপরে একজন প্রশ্ন করলেন যে কলকাতায় যে আপনি ছিলেন, কবিদের সাথে দেখা হয়েছিল? তখন উনি বললেন যে কলকাতায় বারুইপুরে একটা জায়গায় আমি ছিলাম, সেখানে 10,000 মানুষের মধ্যে প্রায় 9,000ই কবি, এরকম কৌতুক করে আর কি। এটা একটু খোঁচা মারা। তারপরে গ্রাস কিন্তু SM সুলতানের, যেটা বলতে চাচ্ছিলাম, ওনার স্কেচ করেছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঢাকাতে। সুলতানের কথা বললেন, আহমেদ সাফাকে নিয়ে আপনার একাধিক কাজ আছে, কিন্তু এই কবির প্রসঙ্গ বললেন, গ্রাস কলকাতার কবি, বাংলার কবি, এদের কথা বলছেন। আপনার একটা খুব ইন্টারেস্টিং বই আছে, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, যে সাক্ষাৎ ও তফাৎ। আমাদের সময় তফাৎ ও সাক্ষাৎ, তফাৎ ও সাক্ষাৎ আমাদের দুই বলা যায় প্রধান কবি, কিন্তু দুইজন ভিন্ন ধারার, আল মাহমুদ এবং শামসুর রহমান। আপনি খুব কাছ থেকে ওনাদেরকেও দেখেছেন। তো এই বইটা এবং এই মানুষ দুটো সম্পর্কে আপনি আমাদের। বইটার শিরোনাম শুনলে আপনি বুঝতে পারবেন বা পাঠকরা বুঝতে পারবে, তফাৎ ও সাক্ষাৎ। অর্থাৎ দেখা হয়েছিল কিন্তু দূরত্ব ছিল, আসলে দূরত্ব ছিল। একই শহরে তারা থাকতেন, এই ঢাকায়, কিন্তু তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, দেখা সাক্ষাৎ ছিল না, ফোনেও কথা হতো না। আমি তখন মাঝে মাঝে ভাবতাম যে এই দুই কবিকে এক করা যায় কিনা। যখন ভাবছিলাম আমি, তখনই কিন্তু তাদের দুইজনের আত্মজীবনী বেরিয়েছে। আল মাহমুদের যেভাবে বেড়ে উঠি এবং কবি শামসুর রহমানের কালের ধুলোয় আঁকা, না কালের ধুলোয় লেখা, দুইটা বই এবং আত্মজীবনী আমি পড়লাম, দেখলাম যে অনেক ঘটনা যেগুলো আমি জানি বা দেখেছি, ওই দুইটা বইয়ের মধ্যে তারা লেখেন নাই।
বিশেষ করে শামসুর রহমানের বইয়ের মধ্যে অনেক ঘটনা এবং তারিখ নাই, কারণ অনেক বয়সে সে আত্মজীবনী লিখতে গিয়েছিলেন। আল মাহমুদও অনেকটা কিন্তু ফিকশন আকারে তার আত্মজীবনী লিখেছেন, তার মধ্যে অনেক সন তারিখ আমি দেখি যে নাই, অনেক ঘটনা নাই। আমি তখন ভাবলাম যে তাদের আমি সাক্ষাৎকার নিতে চাই। সাক্ষাৎকার নিব কিভাবে, দুইজন তো কথা বলে না, দুইজনের কাছেই যাই যে আপনাদের কিভাবে এক করা যায়। একজন যদি রাজি হয় আরেকজন হয় না, অর্থাৎ আল মাহমুদ রাজি হলে শামসুর রহমান হয় না, শামসুর রহমান হলে আল মাহমুদ হয় না। 4 বছর এভাবে লেগে থাকলাম। তারপরে আল মাহমুদকে শামসুর রহমানের বাসায় একদিন নিয়ে গেলাম। এটা 2004 সালের অক্টোবর মাস, তখন রোজা চলছে। তো ওই সময় আমি গিয়ে আমি সব রেডি ছিলাম। আল মাহমুদ শামসুর রহমানের বাসায় গিয়ে তার ফোনের তারটা খুলে একটা বইয়ের নিচে রাখলাম, যাতে কেউ টেলিফোন করতে না পারে, করলে আমার কাজটা হবে না। আমি চাই যে এই দুইজনের একটা একান্ত সাক্ষাৎকার, যে কি কারণে তারা বিচ্ছিন্ন, কেন তারা দুই দিকে, অথচ তাদের সাথে তো অন্তত একটা যোগাযোগ থাকলে তরুণদের জন্য ভালো লাগতো। এটা আমার ভালো লাগতো না, কষ্ট পেতাম। এখন মনে করি যে না, তাদের যে দূরত্ব ছিল এইটাই আসলে অনিবার্য ছিল, কারণ দুইজন দুই ধারার, যার জন্য তাদের উপরে আমরা আলোচনা করছি। অত বন্ধুত্বের দরকার নাই, দুইজনই আমার প্রিয় মানুষ, দুইজনই বড় কবি আমার কাছে। যখন ইন্টারভিউ আমি নিচ্ছিলাম ওই 2004 সালে, একটা পর্যায়ে শামসুর রহমান বলল, এই মালটাকে নিয়ে যাও। শামসুর রহমান বিরক্ত, উনিও ভাবেন নাই যে আমি তার বাসায় নিয়ে যাব। আর এটা আমি লক্ষ্য করছিলাম, যখন শামসুর রহমান তার টেবিলে বসে খাচ্ছিলেন, আল মাহমুদ তখন তার ঘরের মধ্যেই নামাজ পড়া শুরু করলেন। সেই ছবিও আমি তুলেছি। এবং শামসুর রহমান খুব বিরক্ত। এবং তাদের দুইজনের একসাথে যে সাক্ষাৎকার আমি গ্রহণ করলাম, তাতে অনেক ঘটনা তারা বলেছেন, ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে, বাংলাদেশের এবং ঢাকা এবং কলকাতার ভাষা নিয়ে, এই দুই দেশের সাহিত্য ভাষা নিয়ে, সাহিত্যিকদের সম্পর্কে দুইজনের উত্তর প্রায় দুই রকম, বিপরীতে। তো এই বইটা আমি অনেক বছর পরে ছাপার প্রয়াস পাই, 2009 সালে প্রকাশিত হয়, তারপরে বেশ কয়েকবার ছাপা হয়েছে। তো খুবই ইন্টারেস্টিং এই বইগুলির মধ্যে তাদের দুই কবির অনেক ঘটনা, যেগুলা দর্শক তার আগে জানতো না, পাঠকরা জানতো না। নাসির আলী মামুনের আরেকটা কাজের কথা না বললেই নয়, ঘর নাই, চারাল নামা। এই যে ঘরহীন মানুষ, আমরা যাদের চন্ডাল বলি, নিচু জাতের মানুষ, নিম্নবিত্তের মানুষ, এদেরকে নিয়ে আপনি সাক্ষাৎকার নিয়েছেন। আমরা সাধারণত জানি যে বিখ্যাত লোকদের সাক্ষাৎকার নেওয়া হয়, আপনিও ছবি তুলতেন বিখ্যাত লোকদের। তো হঠাৎ করে এই অন্তজ শ্রেণীর মানুষের দিকে আপনার নজর গেল এবং একটা সম্পূর্ণ ভিন্ন ধারা আপনি তৈরি করলেন। এইটার পেছনের গল্পটা কি? আপনাকে বলি, হুমায়ুন আজাদ একবার আমার অটোগ্রাফ খাতায় লিখেছিলেন, নাসির আলী মামুন সব বড় বড় দুর্বৃত্তের ছবি তোলে। উনি এক অর্থে সত্যি, ওনার ব্যাখ্যাটা ছিল এরকম যে যাদের ছবি তুমি তোলো তারা সবাই বায়ে গেলে বায়ে যাচ্ছে বলে ডানে আসলে যায়, এবং যেই কথা তারা মেনে নেয় সত্য বলে, আসলে সেই কাজ তারা করে না, সেরকম জীবনযাপন করে না, উল্টোটাই করে। এইসব মানুষের ছবি তোমার অধিকাংশ, এটা উনি বলতেন। আর আমার নিজেই একবার মনে হলো যে যাদের আমি ছবি তুলছি এত বছর যাবৎ, পোর্ট্রেট করছি বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট জনদের এবং মৌলিক মানুষদের, সৃষ্টিশীল মানুষদের, তাদের বাদ দিয়ে যারা হোমলেস, গৃহহীন, এই যে ফুটপাতে পড়ে থাকে, বস্তিতে থাকে, এমনকি বস্তিতেও যারা থাকতে পারে না, রাস্তায় পড়ে থাকে, তাদের জীবনটা কেমন, কেন তারা ফুটপাতে থাকে, তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। ভুল উচ্চারণে, ভুল ব্যাকরণে তারা যা বলে তাই আমি রেকর্ড করলাম একটা ছোট্ট অডিও ক্যাসেট রেকর্ডার। এবং আমি ক্যামেরার ব্যাগ নিতাম না, আমিও খারাপ পোশাক পরতাম, ছোট্ট একটা ক্যামেরা পকেটে আর একটা টেপ রেকর্ডার। কারণ ওদের দেখলাম যে যখন ওরা ভালো পোশাক, ভালো ক্যামেরা যখন যাই, তখন ওরা সন্দেহ করে, গুটিয়ে যায়, স্বতঃস্ফূর্ততা থাকে না, সিবি কিনা, মানে ছোকরাবাজ কিনা। ও আচ্ছা। অথবা সে ধরে নিয়ে ছোট বাচ্চাদের কিডনি কেটে নিয়ে, এইসব গল্প ওরা করেছে যে এরকম নিয়ে যায় ধরে, আর উধাও হয়ে যায়, কিডনি কাটে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাটে, বা বিকলাঙ্গ করে দেয়, ভিক্ষা করায়। এই ভয় ওদের আর কি। দেখি যে ছেলে মেয়েরা পালায় যেত, দূরে দূরে থাকতো। তারপরে যখন এই ওদের সাথে বন্ধুত্ব করা শুরু করলাম, ওরা যেরকম গালি দেয় ওরকম গালি দেওয়া শুরু করলাম ওদের সাথে। যেহেতু ঢাকায় আমার জন্ম, আমি ঢাকার পালসটা বুঝি, তখন দেখলাম ওদের সাথে বন্ধুত্ব হতে শুরু করলো। এই স্পটগুলো ছিল কারণ বাজার, কমলাপুর রেল স্টেশন, সদরঘাট টার্মিনাল এবং আরো অন্যান্য বাস টার্মিনাল, যেসব জায়গায়
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, গ্রাম থেকে এসে ওরা উপস্থিত হয়। সেই জায়গাগুলিতে ওদের সবচেয়ে বেশি ভিড়, এবং যেই জায়গাগুলিতে অন্তত কিছু কাজ পাওয়া যায় অথবা মানুষের পকেট মারতে পারে। তো সাধারণত 2-4 জন ওদের পকেট মারে, কিন্তু আর বেশিরভাগই ওরা কাজ করে। এবং ওদেরকে আমরা বাসায় কাজ দিই না, যারা হোমলেস, যারা বস্তিতেও থাকে না। বস্তিতে যারা থাকে তাদের একটা ঠিকানা থাকে। এইসব মানুষদের আমি পিক আপ করা শুরু করলাম, যারা হোমলেস, রিয়েল হোমলেস। এবং দেখলাম যে তাদের কি কারণে তারা হোমলেস হয়েছে, আমাদের মতো মানুষের কারণে, যার জন্য আমাদেরকে তারা সন্দেহ করে, ভয় পায় এবং বড়লোক মনে করে, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ততে। কারণ আমরাই আমাদের পায়ের নিচে তাদের রেখেছি। এবং আমি আমার বইয়ের মধ্যে একটা মেসেজ দিতে চেষ্টা করেছি, 2টা। একটা মেসেজ হলো ভাষা। এই যে পূর্ব বাংলার ভাষা, এই ভাষা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে। ঢাকায় একটা সাহিত্য ভাষা আছে যেটা বাংলা একাডেমি ঠিক করে দিয়েছে, প্রমিত বাংলা ভাষা। কিন্তু ওরা 5 মিশালি ভাষায় কথা বলে। যখন বিভিন্ন জেলা থেকে, গ্রাম থেকে আসে, ঢাকায় আসলে 3 থেকে 3.5 বছরের মধ্যে, বিশেষ করে বাচ্চাদের, ওর স্থানীয় ভাষা সে ভুলে যায়। তখন সে এই 5 মিশালি ভাষায় কথা বলে, যেই ভাষাটা কোনো একটা ছকে ফেলতে পারবেন না। এইটা নিয়ে নিশ্চয়ই কেউ গবেষণা করেছে, আমি ঠিক জানি না। এই ভাষাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং তারা কেন ঢাকায় আসে, কি কারণে? দেখলাম দারিদ্রতা বড় কারণ, আর বাবা মায়ের বহু বিবাহ, তারা বিচ্ছিন্ন হয়ে যায়। বাবা মা কোথায় আছে তারা জানে না, এবং বাবা মাও জানে না তার সন্তান কোথায় আছে। একজন আমাকে বলেছিল চট্টগ্রামে মা বাবার ঠিকানা ন জানি, তার 40 বছর বয়স প্রায়, সেই মা বাবার ঠিকানা জানে না বলে যেতেও পারছে না তাদের। ওই যে ছোটবেলায় বিচ্ছিন্ন হয়ে চলে আসলো, মা বাবা কোথায় ভেসে চলে গেছে, সেও তো ভাসমান। এইরকম পরিস্থিতি। এই জীবন থেকে আমি অনেক শিখলাম যে আসলেই তো আমাদের কারণেই এরা গৃহহীন এবং ফুটপাতে পড়া আছে। তো অন্তত তাদের জন্য আমি একটা বই লিখি। তো ঘর নাই শিরোনামে আমি লিখলাম, সেটা ইন্টারভিউ হলো। আমি খুব দরদ দিয়ে কাজটা করেছিলাম, ভুল উচ্চারণে, ভুল ব্যাকরণে, আমি যেভাবে কথা বলি অপ্রমিত ভাষায়, ঠিক বইটার মধ্যে তাই ছিল, কোনো চন্দ্রবিন্দু ব্যবহার করিনি। আমরা আপনার সঙ্গে তো অনেক দিনের পরিচয়, সেই জায়গা থেকে মানে আপনার সঙ্গে কথা বললে কথা তো ফুরায় না, কিন্তু সময়ের তো একটা বাধা ধরা সমস্যা আছেই। তবু একটা প্রসঙ্গ বলে আমরা আলাপটা শেষ করতে চাই। আমার মনে হয় যে এটা নিয়ে আপনার কিছু বলার আছে নিশ্চয়ই, বা আমাদের জানার আছে। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক, কিংবদন্তি। তাকে নিয়েও আপনি বড় একটা কাজ করেছেন, অ্যালবাম সিরিজের বই করেছেন। তার সঙ্গে আপনি বিভিন্ন সময় ছিলেন, এবং তার বিচিত্র কিছু ছবি ভঙ্গি আমরা পেয়েছি। আমার মতো একজন সাধারণ মানুষও সুযোগ পেয়েছিল সেই প্রদর্শন অনুষ্ঠানে থাকার, এবং আপনার ছবি আমি কিনেছি। ধন্যবাদ। যদিও যাই হোক, আপনার কাছেই শুনি। হুমায়ুন আহমেদ এই দেশে লেখকদের মধ্যে একজন ভার্সেটাইল ক্যারেক্টার সত্যিকার অর্থে। আপনি দেখেন যে হুমায়ুন আহমেদের যদি লেখালেখিও বাদই দেন, সঙ্গীতকার হিসাবেও কিন্তু সে বড় মাপের, কিন্তু ফিল্ম মেকার, নাট্যকার, নির্মাতা। হুমায়ুন আহমেদের কোন দিকে যান নাই। হুমায়ুন আহমেদের দুর্ভাগ্য যে হুমায়ুন আহমেদ কিন্তু ভালো ক্রিটিকের হাতে পড়েন এই বাংলাদেশে। সে যেহেতু অত্যন্ত ঈর্ষণীয় জনপ্রিয়তার অধিকারী ছিল জীবিতকালেই, আমার মনে হয় সেটি বোধহয় তার কাল হয়ে দাঁড়িয়েছিল, যে তার উপরে বড় কেউ কাজ করে নাই, কোনো ক্রিটিক আর মানে সাহিত্য সমালোচক তাকে নিয়ে ভালো কোনো কাজ করেনি। নেগেটিভলি বাঁকা চোখে তাকে দেখেছে। তার কথাশিল্প শুধু না, তার নাটক, তার অনেক ফিল্ম কিন্তু কালোজয়ী এবং বহুমাত্রিক। হুমায়ুন আহমেদ যে এই বাঙালি মুসলমানের ক্যারেক্টারটা বুঝতে পেরেছিল, সেটা তার প্রত্যেকটি লেখার মধ্যে আছে। এটা পড়লে বোঝা যায়, এবং হুমায়ুন আহমেদের গানগুলি পড়লে বোঝা যায় যে অত্যন্ত মৌলিক, যে গীতিকার হিসাবে। তার নাটকে এবং সিনেমাতে তার নিজের লেখা কিন্তু গান, এবং উনি ভালো ছবি আঁকতেন। কাজী হুমায়ুন আহমেদকে কিন্তু ভুলে থাকা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এখন ধরেন এই যে আমি যাদের সম্পর্কে আপনি আলাপ করলেন আমার সাথে, এদের এক একজনের উপরই তো আমার 1-2 দিন লেগে যাবে কথা বলতে। সেটাই বলছি, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা এইখানে গুটিয়ে আনতে বাধ্য হচ্ছি। কিন্তু আপনার সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে, আশা করি আরো আড্ডা হবে। শুধু দর্শক, আমরা কথা বলছিলাম নাসির আলী মামুনের সঙ্গে, যিনি নিজেই একজন লেখক,
আলোকচিত্র শিল্পী, গবেষক, যদিও বিনয় করে নিজেকে তিনি গবেষক বলছেন না, এবং তার চেয়ে বড় কথা অনেক বাংলাদেশের বড় বড় মানুষ যারা আমাদের আরাধ্য মানুষ, আমাদের কাছে কিংবদন্তি তুল্য, তাদের সঙ্গে ওঠা বসা করেছেন। তো সেই নাসির আলী মামুনকে পেয়ে আমরা যেন স্মৃতির অনেক ঝাঁপি খুলতে পেরেছি আজকে। আজকে আমাদের এইখানেই এই স্মৃতির ঝাঁপির স্বাদ নিতে নিতেই বাড়ি ফিরতে হবে। আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ। সঙ্গে থাকুন, বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টকের সঙ্গে থাকুন।